ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব রহিন হোসেন প্রিন্স, আমি একটি অসম লড়াইয়ের কথা বলছিলাম, উত্তরে 50 লাখ, দক্ষিণে 30 লাখ। তো এটি আসলে কিভাবে একটি গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে? না, আপনি এখন যে পয়েন্ট বললেন, এটা একটা ঢাকা সিটির যে বিভক্তটা প্রথমেই তো সংকট। মানে সে আলোচনা পরে আসলে নিশ্চয়ই করা যাবে। যে বিভক্তিটা তো আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি কেউ মেনে নেয়নি, আমি যদি বুঝে থাকি, বা এটা আমাদের উন্নয়নের জন্য প্রতিবন্ধক, সেটা না হয় পরে আলোচনা করব। এমনকি ভাগ যেটা হয়েছে, আপনি যেটা টাকার কথা বলছেন, প্রথমে দেখুন এক পাশে হচ্ছে ইন্টারেস্টিং 18,000 প্লাস ভোট দক্ষিণে, ওই পাশে 23,000 প্লাস ভোট, 23 লাখ, সরি 18 লাখ প্লাস 23 লাখ প্লাস। কিন্তু এখানে 18 লাখ প্লাসে ওয়ার্ল্ড হচ্ছে 57টি, আর ওইখানে 23 লাখ প্লাসে 37টি। সুতরাং অসমতা, আপনি টাকার অসমতা পরে আসে, তো খরচের কথা বলছেন, এই গেল নাম্বার ওয়ান। এবং এইখানে আপনি নিশ্চয়ই এটা শুনলে যে কোনো মানুষের কাছে একটা আশ্চর্য লাগতে পারে তথ্য, যে অনেক ওয়ার্ল্ডে ভোটার আছে 12,000 প্লাস, আবার এই ঢাকা সিটিতেই 1,07,000 ভোটার আছে, 1,07,000। তাহলে আপনি কত অসমতা, অর্থাৎ ওয়ার্ল্ড গুলোকে, যেটাকে আমার কাউন্সিলর নির্বাচন করবে, সেখানে মানুষের পজিশন গুলো দেখেন। সুতরাং সুতরাং এটা মনোনয়নের হিসাব আমাদের নির্বাচন কমিশন একটা করছে, 20 লাখের কম হলে মনোনয়নের 50,000, আর 20 লাখের উপরে হলে হচ্ছে 1 লাখ টাকা। আর হচ্ছে খরচ হিসাব করেছে যে ওই 18 লাখের নিচে হলে সে এই টাকা খরচ করবে, আর 50,000 প্লাস হলে খরচের এটা। অর্থাৎ ঢাকা সিটির যে বিভক্তিটা, প্রথমে বিভক্তিটা ঠিক হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিভক্তির পরেও ওয়ার্ল্ড বিন্যাস এবং অন্যান্য যে বিন্যাস, মোটেই এর সমতা নেই, অসমতা রয়ে গেছে। এবং এই অসমতা রেখে এমনি তো প্রচলিত ব্যবস্থা উন্নয়ন সম্ভব না, সেটার কথা না বললেই হয়তো বোধহয় কমপ্লিট হবে না। আমি শুধু বলে রাখি এটি কি, যে আমাদের দেখুন ঢাকা সিটি যেটা রাজধানী, এইখানে প্রায় 8টি মন্ত্রণালয়ের 56-57টি সংস্থা মাধ্যমেই কিন্তু তথাকথিত যে উন্নয়ন কাজের কথা আমরা বলি, সেটা পরিচালিত হয়। এবং মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা চিন্তা করছি, যিনি মেয়র হবেন সবকিছু কিন্তু করে দেবেন, আসলে তার হাতে এমন কিছু নাই, এই সমন্বয়ের ধারাটা নাই। সেটা যদি নগর সরকারের কনসেপ্টে নিয়ে আসতে পারি তাহলে হয়। আরো সহজভাবে বললে, দেশটা যেভাবে পরিচালিত হচ্ছে সংসদীয় ধারায়, এইখানে কিন্তু একটা রাষ্ট্রপতির ধারার মতোই কিন্তু চলছে। এইখানে যদি ওই ধরনের একটা ধারা, যার নগর কি বলবো, যে নগর সরকারের কনসেপ্টের মধ্যে যদি নিয়ে আসতে পারি, এবং তখন এই ওয়ার্ল্ডগুলোকে যদি আমরা এখানে ভেঙে টেঙে আরো নিয়ে আসতে পারি, এবং আমি এই সুযোগে আপনাকে বলি, বিবেচনার জন্য, এটা আমার কোনো প্রস্তাবনা, অত গভীর চিন্তাও না, এই যে ধরুন 1,07,000 আর 12,000 এই জায়গায় রাখা যাবে না। বোধহয় ঢাকা সিটিতে ওয়ার্ল্ডের সংখ্যা আরো বাড়ানো দরকার। এবং আমার বিবেচনায় ঢাকা সিটিতে যারা ভোটার, তারপরেই কিন্তু মনে রাখতে হবে এটা রাজধানী শহর, অনেকে প্রতিদিন আসেন চলে যান, এখানে অনেকে বাস করেন, কিন্তু রাজধানীর বাইরে তারা ভোটার, কিন্তু তাদের অধিকারও সংরক্ষণ করতে হবে। এই জন্য আমি প্রাইমারিলি বিবেচনা করি, যেটা সর্বোচ্চ হয়তো আপনার 20,000-এর মতো মানুষের জন্য একটা ওয়ার্ল্ড, সেরকম করেই পুরোকে একটা মানে সাজাতে হবে। এবং আমাদের এই যে খরচের যে ধারাটা এখন করা হয়েছে, আমি মনে করি যে নির্বাচনের এই ধরনের প্রচার প্রোপাগান্ডার ধারা আরো কমায় নিয়ে এসে এইখানে সমসুযোগের ধারা করতে হবে, এবং নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব পালন করতে হবে, এবং খরচের হিসাবটা তখন ওই প্যাটার্নেই সাজাতে হবে। তাহলেই ওই যে খরচের অসমতার কথা বলছেন, খরচের দৃষ্টিভঙ্গির সমতাটা আমরা আনতে পারবো। মোহন ভাই, নির্বাচনে আসলো, সিটি নির্বাচনে মনোযোগী হলো বিএনপি, কিন্তু আসলে যে আন্দোলনটার কথা বিএনপি বলছিল, সেই আন্দোলনটা চালিয়ে যাওয়ার কোনো রোড ম্যাপ আপনি দেখছেন কিনা, বা এই নির্বাচনটা কি ব্যবহার করার কোনো সুযোগ বিএনপির আছে? আন্দোলন তো চলছে, আন্দোলন চলছে, আন্দোলনে আছি আমরা। জি, কর্মসূচি আপাতত স্থগিত হতে পারে, বাট আন্দোলন আছে। একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সব দলের অংশগ্রহণের নির্বাচনের জন্য যে আন্দোলন, একটা মানে গ্রহণযোগ্য সরকার, নির্দলীয় সরকারের অধীনে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো আছে। আন্দোলন কিন্তু বন্ধ করা হয় নাই। কর্মসূচি এখন স্থগিত হয়ে গেছে, কিন্তু সিটি নির্বাচনকে কেন্দ্র করে, সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু মোহন ভাই, আপনাদের বিএনপি থেকে বলা হয়েছিল যে আন্দোলনে সফলতা না আসা পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। এখন দেখা গেল যে ঘরে ফিরছেন লোকজন। না, ঘরে ফিরবে না বলতে, সব তো রাস্তায় ঘুমাবে না, ঘরেই থাকবে, ঘরে যাবে, বাইরে যাবে, কিন্তু আন্দোলনেও থাকবে। আন্দোলনে আছি আমরা, এখন আন্দোলনে আছি, এবং আর আমাদের সফলতা না আসা পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো। কর্মসূচিতে ফরম্যাটে চেঞ্জ আসতে পারে। এখন একটা কর্মসূচি নিলাম, এটা যদি দেখালো কাজ করছে না, আর একটা কর্মসূচি নিব হাতে, আমরা করবো। কিন্তু আন্দোলন সফলতা না আসা পর্যন্ত আন্দোলন আমাদের চলবে। আমরা যেই টার্গেট করেছি, ওই টার্গেট আমাদেরকে পৌঁছতে হবে, আন্দোলন করতে হবে। জনাব আহমদ হোসেন, সরকার পতনের ডাক দিয়ে 3 মাস দলীয় কার্যালয়ে অবস্থান শেষে বিএনপি চেয়ারপারসন তার নিজের বাসায় ফিরে গেছেন। এই ফেরাকে বিজয় হিসেবে দেখছেন আপনারা? বেগম জিয়ার
মানে পল্টনে যাওয়া থেকে শুরু করে পুলিশি বাধা থেকে শুরু করে তাকে সভা করতে না দেওয়া, তাকে একরকম পুলিশ দিয়ে বালির ট্রাক দিয়ে আটকে রাখা, এর মধ্যে শতাধিক মানুষ মারা গেল, ক্ষতি হলো শিক্ষা ব্যবসা জীবনের, সরকারি দল আসলে কি অর্জন করলো? আপনারা যে বিজয়টা দেখছেন, আপনাদের কোন দিকে আপনারা বিজয় দেখছেন? এটা বেগম জিয়ার আন্দোলনের ধারা পরিবর্তন হতে পারে, যেমনটি মহিউদ্দিন খান মোহন বলছিলেন, কিন্তু সরকার কেমনি এটাকে বিজয় হিসেবে দেখছে? সরকার কি বিজয় অর্জন করলো এখানে? এটা গভর্নমেন্টের প্রথম সাকসেসটা হলো গভর্নমেন্ট যে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে দেশ শাসন করছে। প্রথমত গভর্নমেন্টের স্ট্যান্ডটা হচ্ছে সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, শান্তির সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, উন্নয়নের লক্ষ্যে। এখানে আমরা মনে করি এটা আমাদের শান্তি, গণতন্ত্র, উন্নয়নের রাজনীতির বিজয় এক। আর এখানে আমার জীবন থেকে যে 3 মাস বেরিয়ে গেল, আবার সরকার এটা 3টি প্রোটেক্ট মাস করতে পারলো না। চলে গেল। শোনেন, 3টি ভালো অর্জন করতে গেলে তো 170টি প্রাণ ঝরেছে, এর জবাব কে দেবে? এর যে সরকার দায়ী দেবে। কে? আপনি নিরাপত্তা দিতে পারেন না আমাকে। সরকারকে নিরাপত্তা আমরা দিয়েছি এবং এই কাজটি কে করেছে? এবং আপনি জানেন, এবং আপনি আরো ইতিহাস সম্পর্কে জানেন যে আপনার মনে আছে 71-এর মুক্তিযুদ্ধের সময়ে যখন যুদ্ধ ডিক্লেয়ার হলো আনুষ্ঠানিকভাবে, পাকিস্তান এবং ভারত পাকিস্তান যুদ্ধ ডিক্লেয়ার করলো 3 তারিখে, মনে হয় 3রা মার্চ না 3রা ডিসেম্বর, ঠিক 4-5 তারিখের দিক থেকেই আপনার পাকিস্তান আর্মি, হানাদার বাহিনী রিট্রিট করছিল, পিছিয়ে আসছে, পিছিয়ে এসে ঢাকায় জমায়েত হয়ে অবশেষে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছে। এটা হয়েছে আমাদের বিজয় দিবস। আমার কাছে মনে হয়েছে এই 3 মাস নিজে অবরুদ্ধ দেখে, দেশের মানুষকে হত্যা করে, মানুষের গায়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে, আপনার রক্ত ঝরিয়ে খালেদা জিয়া 3 মাস পরে পাকিস্তান হানাদার বাহিনীর মতোই রিট্রিট করে তিনি অবশেষে আত্মসমর্পণ করেছেন। আপনি আমাকে একটি প্রশ্ন জবাব দিতে পারেন? বিএনপি নয়াপল্টন কেন্দ্রের কার্যালয়ে তালা দিয়েছিল কে আসলে? আমরা পরে পুলিশ প্রধানের কাছ থেকে আপনাদের কাছে শুনলাম যে আপনারা কেউ জানেন না এটা কে তালা দিয়েছিল, কিন্তু আমরা আবার অন্যরকম কথা শুনেছিলাম আপনাদের মুখেই। সেই কথাগুলি ছিল হচ্ছে এরকম যে ওইখানে অনেক জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, সেটি পরীক্ষা করে দেখতে তালা দেওয়া হয়েছে। কয়েকদিন আগেরই কথা। তালা তো ছিলই। তালাটা কে এটা তো আমরা অস্বীকার করছি না। তালাটি কে দিয়েছে সেটি আপনারা অস্বীকার করছেন। একটি তালাকে নিয়ে তো এত কথা বলা যাবে না। তালাটি হয়েছে। এখন আপনার জঙ্গিবাদী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি, বকো হারামের রাজনীতি, সেই রাজনীতিকে যদি আপনি যদি প্রস্তুতি দিতে চান, সুযোগ করে দিতে চান, তাহলে এক জিনিস, আমাকে দেশকে আগে রক্ষা করতে হবে, দেশের মানুষকে আগে রক্ষা করতে হবে। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া যে 3 মাস যেখানে ছিলেন, তিনি কিন্তু সমস্ত আয়োজন সেখানেই করেছিলেন তার পল্টন অফিসে। আমরা যে কাজটি করেছিলাম, এই কাজটি যে ভালো করেছিলাম এবং সঠিক ছিলাম, এটা তো 3 মাস পরে খালেদা জিয়া রিট্রিট করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। এবং জাতিসংঘের মহাসচিব কিন্তু অভিনন্দন জানিয়েছেন। করার মধ্যে দিয়ে সেটি প্রমাণ হয়েছে কিনা জানি না। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাদের বা যারা প্রার্থী আছেন সিটি কর্পোরেশন নির্বাচনে, তারা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন আজ। আপনি ভোটারদের যে সারা, সেটি আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আপনাদের দলের পক্ষে, সিপিবি বাসদের পক্ষে কিরকম মনে হচ্ছে, বা তারা কি চাইছেন আসলে আপনাদের কাছে? না, আমরা আজকে তো আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এর আগে বিভিন্ন জায়গায় যে মত বিনিময়গুলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে মানুষ, বিশেষ করে আপনি একটু আগে যে আলোচনাটা তুললেন যে বিগত 3 মাস ধরে রাজনীতির যে চেহারাটা সে দেখলো, এই রাজনীতির চেহারার মধ্য দিয়ে বাংলাদেশে যে 2টা জোট পলিটিক্স করছে, একটা জোটে ক্ষমতাসীনরা এবং তারা একানা স্বৈরাচারকে সাথে নিয়ে, আরেক জোট যে বেগম খালেদা যেটা করছেন, আমাদের 71-এর পরাজিত শক্তি এবং যারা বাংলাদেশের উপরে প্রতিহিংসা পরায়ণগিরি করছে, বোমা উৎসব করছে, তাদেরকে নিয়ে রাজনীতি করছে। এবং এই যে হত্যাযজ্ঞের উৎসব তারা দেখলো, এইটার মধ্য দিয়ে এই রাজনীতির প্রতি তার যে বিতৃষ্ণা ভাব জনগণের অতীতের থেকে আরো বেশি বেড়ে গেল। আমার কাছে মনে হয়েছে আমরা এই আজকের আনুষ্ঠানিক করার আগেও অনেক প্রচার প্রপাগান্ডা বা কর্মী সভাটা বা যেখানে গেলাম, সাধারণ মানুষের কাছেও গিয়েছি, বা আপনি আমার যেহেতু প্রার্থী হওয়ার কথা ছিল সেই সুযোগে আমি যোগাযোগটা কিছুটা করেছিলাম। মানুষ এই রাজনীতির প্রতি যে বিতৃষ্ণা ভাব ছিল, সেখান থেকে সে বিকল্প শক্তির সন্ধান করছে। সুতরাং এইটাকে আমি পজিটিভ ছাড়া দেখি আর কি। কিন্তু সংকট দেখি 2 জায়গায় আমার কাছে বিবেচনায়, 2টা সংকট। একটা হচ্ছে এই যে পজিটিভ সাড়া, তাহলে আমাদের এই কথা তো পৌঁছাইতে হবে। এই যে 2 অঞ্চলে ধরেন আপনি 42 লক্ষের উপরে যে ভোটার, তাদের তো কানে পৌঁছাইতে হবে।
এই জায়গায় আমরা দেখছি যে আমাদের কণ্ঠ এত শক্তিশালী না, বা আমাদের কণ্ঠকে মিডিয়া এই ধরনের সমসুযোগও দিচ্ছে না, আমাদের এই কণ্ঠকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সমসুযোগের সুযোগও নাই। সুতরাং ওই প্রচারে কতটুক পারবো আমি জানি না, ওইটা যদি আমরা দিতে পারি, আমাদের কথাবার্তা তুলতে পারি, আমাদের ক্যান্ডিডেটদের কথা বলতে পারি, তাহলে আমার ধারণা মানুষের যে বিকল্প শক্তির সন্ধান করছে তখন সে পজিটিভ সাড়া দেবে। আমি একটু মোহন ভাই এবং আহমদ হোসেন ভাই দুজনের কাছে জানতে চাইবো বিরোধী থেকে ফিরে। মোহন ভাই, আপনি কি বলবেন যে মানুষ কি সত্যি বিএনপি আওয়ামী লীগের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান করছে কিনা, বা সেই শক্তির সন্ধান করাটা আসলে জরুরি কিনা? বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে অন্য শক্তির সন্ধান মানুষের জন্য কতটা উপকার বয়ে নিয়ে আসবে, সেটা নিয়ে আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।